জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন জেলে। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের একজন নারী বিপ্লবী ও সাহিত্যিক হলেন তিনি। বলছি কমলা দাশগুপ্তের কথা। তিনি জন্মগ্রহণ করেন 1907 সালের 11 মার্চ ঢাকার বিক্রমপুরে। 1924 সালে তিনি ঢাকার ব্রহ্মবালিকা শিক্ষালয় থেকে প্রবেশিকা পাশ করেন। এরপর তার পরিবার কলকাতায় চলে আসে। তিনি কলকাতার বেথুন কলেজে ভর্তি হন এবং 1928 সালে বিএ ডিগ্রি লাভ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে এমএ ডিগ্রিও লাভ করেছিলেন। পড়াশোনা চলাকালীনই কল্যাণী দাসের ছাত্রী সংঘের সদস্য হয়েছিলেন। এরপর তিনি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছিলেন স্বাধীনতা আন্দোলনের সাথে। 1928 সালে তিনি গান্ধীজিকে একটি চিঠি দিয়েছিলেন যে তিনি সবরমতী আশ্রম থেকে দেশ সেবা করবেন বলে। গান্ধীজি তার উত্তরে বলেছিলেন বাবা মায়ের অনুমতি নিয়ে চলে আসতে। সেই সময় মায়ের কাছ থেকে তিনি অনুমতি পাননি, তাই পরে ছাত্রী সঙ্গে যোগদান করেছিলেন। দীনেশ মজুমদারের কাছে তিনি লাঠি খেলা শিখেছিলেন। পরে রসিকলাল দাসের সাথে যোগাযোগ করে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার জন্য যুগান্তর দলের সদস্য হন। এরপর তিনি বাড়ি ছেড়ে হোস্টেলে থাকতে শুরু করেন। এই হোস্টেলেই তিনি ট্যাঙ্ক ভর্তি করে বোমা লুকিয়ে রাখতেন, যে বোমা ব্রিটিশদের উপর আঘাত আনার জন্য ব্যবহার করা হতো। এই বোমা কখনো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতেন, কখনো হোস্টেলে এসে নিয়ে যেত অন্য বিপ্লবীরা। সাল 1930, 25শে আগস্ট দীনেশ মজুমদার, শৈলেন নিয়োগী, অতুল সেন, অনুজাচরণ সেনরা ডালহৌসি স্কোয়ারে গিয়ে কলকাতার কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস টেগরকে মারতে চেয়েছিলেন, কিন্তু তাদের অভিযান ব্যর্থ হয়। এই অভিযানে ধরা পড়ে যান দীনেশ মজুমদার। এরপরই পুলিশের সন্দেহ হয় কমলা দাশগুপ্তকে। তাকে গ্রেপ্তার করা হলেও তথ্য প্রমাণের অভাবে 20-21 দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। বিপ্লবী বীণা দাস যে পিস্তল দিয়ে গভর্নরকে গুলি চালিয়েছিলেন সেটি তার গোছানো টাকায় কেনা হয়েছিল। এরপর আবারও পুলিশের সন্দেহ হয় এবং তিনি পুনরায় গ্রেপ্তার হন। প্রেসিডেন্সি ও হিজলি জেলে তাকে রাজবন্দি করে রাখা হয়। সেখান থেকে তিনি ছাড়া পান 1938 সালে। এরপর তিনি যুগান্তর দলের সাথে থেকেও যোগ দিলেন কংগ্রেসে। মহিলাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য মন্দিরা বলে একটি পত্রিকা চালাতে শুরু করলেন। শুধু তাই নয়, গ্রামে গ্রামে ঘুরে মেয়েদের সংঘবদ্ধ করার কাজেও নিজেকে নিয়োজিত করলেন। পরাধীন ভারতবর্ষে এই কাজটি করা মোটেও সহজ ছিল না। 1942-এ গান্ধীজির করেঙ্গে ইয়া মরেঙ্গে মন্ত্রে যখন গোটা দেশ উত্তাল, তখন সেই আন্দোলনে যোগ দিয়ে কমলা দাশগুপ্ত আবারও গ্রেপ্তার হলেন। এবার তার 3 বছরের জেল হয়। 1946 সালে নোয়াখালীর দাঙ্গায় ধর্ষিত মহিলাদের বিবাহের ব্যবস্থা করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেন। তার বিজ্ঞাপনে সাড়া দিয়ে বহু যুবক তাদেরকে বিয়ে করতে রাজিও হন। গ্রামে ঘুরে ঘুরে সে সময় তিনি সেই সব মেয়েদেরকে খোঁজা শুরু করেন যারা দাঙ্গার কারণে ধর্ষিত হয়েছিলেন। তার এই উদ্যোগ কিছুটা সফল হলেও শেষের দিকে তা নানা কারণে ব্যর্থ হয়েছিল। গান্ধীজি স্বয়ং তার এই কাজের প্রশংসা করেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নিজেকে দেশের কাজে নিয়োজিত রেখেছিলেন। তিনি তার সংগ্রামী জীবন নিয়ে একটি আত্মজীবনী লিখেছিলেন, রক্তের অক্ষরে নামে যা পরিচিত, এবং এটি 1954 সালে প্রকাশিত হয়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি তিনি করে গেছেন তা হল স্বাধীনতা সংগ্রামের নারী নামক বই লিখেছিলেন, যা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নারীর অবদানের এক জ্বলন্ত দলিল। এটি একটি গবেষণামূলক গ্রন্থ। এই গ্রন্থগুলিতে বিপ্লবী ও রাজনৈতিক জীবনের নানা বিষয় উঠে এসেছে তার লেখায়। মহান এই স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী কমলা দাশগুপ্তের 2000 সালের 19শে জুলাই 93 বছর বয়সে মহাপ্রয়াণ ঘটে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা জানা অজানা আরও অনেক ব্যক্তিদের সাথে পরিচিত হতে আমাদের আননোন বায়োগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।